বিশ্বকাপে রাতে ক্যারিবিয়ানে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার 80 লক্ষ্য, বিস্ময়কর বক্তব্য শান্তর। সাকিব ও নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন। কন্ডিশন ও স্পিনে শক্তিমত্তার কারণে ডাচদের বিপক্ষে ম্যাচে এগিয়ে থাকবে টাইগাররা, মত নাঈম ইসলামের। ওয়ানডে বিশ্বকাপের ভুল থেকে সতর্ক হবার পরামর্শ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। সুপার 8 নিশ্চিতের পথে এগিয়ে যেতে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল ম্যাচের হতাশা ভুলে জয় তুলে নিতে চায় নাজমুল হোসেন শান্তর দল। একাদশে আসতে পারে একটি পরিবর্তন। অন্যদিকে নেদারল্যান্ডসও ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে চায়। এ ম্যাচে বাংলাদেশকে ফেভারিট মানতে নারাজ ডাচরা। সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সেন্ট ভিনসেন্টে দু দলের সামনে একই লক্ষ্য, একটা জয় নিয়ে সুপার 8-এর পথে এগিয়ে যাওয়া। কিংস্টাউনের আর্নোসভিল স্টেডিয়াম প্রস্তুত বিশ্বকাপ দিয়ে এক দশক পর আন্তর্জাতিক ক্রিকেটকে স্বাগত জানাতে। আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডস সম্প্রতি টাইগারদের চোখে চোখ রেখে কথা বলছে। এই ম্যাচেও হয়তো তার ব্যতিক্রম হবে না, তবে শান্তর দল প্রস্তুত সেই চ্যালেঞ্জ নিতে। গেল বিশ্বকাপে এই দলটার কাছে হারলেও এবার তার পুনরাবৃত্তি হবে না বলে বিশ্বাস অধিনায়কের। অবশ্যই আমরা জেতার জন্য খেলবো, আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না, এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না। আমার পারফরমেন্স নিয়ে যেটা বললেন, অবশ্যই ব্যাটিংটা ভালো হয়নি বা রান করতে হবে ব্যাটসম্যান হিসেবে, বাড়তি কোনো চাপ আমি ফিল করছি না। ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও পেস বোলিং নিয়ে মধুর সমস্যায় টাইগার টিম ম্যানেজমেন্ট। ইনজুরি কাটিয়ে ম্যাচ খেলতে প্রস্তুত শরীফুল, কিন্তু গেল 2 ম্যাচে 3 পেসারের পারফরমেন্সে তার একাদশে জায়গা পাওয়া অনিশ্চিত। প্রোটিয়াদের বিপক্ষে আস্থার প্রতিদ্বন্দ্বিতা ব্যর্থ জাকের আলী অনেকের কপাল পড়তে পারে। একাদশে দেখা যেতে পারে একজন বাড়তি স্পিনার। চ্যালেঞ্জ আছে, কারণ বাতাস আছে অনেক, তো বোলারদের একটু হেল্প আছে স্টিল এখানে যতটুকু ব্যাটিং করে বুঝলাম, বাট আশা করবো যে কালকে ভালো উইকেটেই খেলা হবে। এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের হারানোর কিছুই নেই, এটা এই দলটাকে সাহস দিচ্ছে। বাংলাদেশকে ফেভারিট মানতেও নারাজ দলটা। সাবেক টাইগার কোচ রাসেল ডমিঙ্গো আছে দলটার সঙ্গে। খুঁটিনাটি অনেক তথ্যই পাচ্ছে ডাচ স্কোয়াড। Going back to that Cricket World Cup, we took a lot of confidence beating Bangladesh at that World Cup, and so that confidence is just kind of obviously fast forwarded to tomorrow, and we know on our best day that we can beat Bangladesh, and that's the mindset that we are going into. টি-20 বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়ে কখনোই বাংলাদেশকে হারাতে পারেনি নেদারল্যান্ডস। বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, এ কথাটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট। গত ওয়ানডে বিশ্বকাপে সেই অভিজ্ঞতা হয়েছিল এই নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে এবার আর সে ভুল করতে চাইবে না নাজমুল শান্তর দল, কারণ তারা খুব ভালো করেই জানে একটা জয় তাদের ভয় দূর করার সঙ্গে জায়গা নিশ্চিত করে দিবে সুপার 8-এও। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকেই সমর্থন দিবেন সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস। টাইগারদের সুপার 8-এ যাওয়ার ভালো সম্ভাবনাও দেখছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও নিজের মুগ্ধতা প্রকাশ করেন তিনি। সুযোগ পেলে বাংলাদেশে যেতে চান সেন্ট ভিনসেন্টের এই প্রধানমন্ত্রী। কিংস্টাউনের রালফ গনসালভেসের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। দর্শক, আমাদের সঙ্গে আছেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী মিস্টার রালফ গনসালভেস। আমরা তার সঙ্গে কথা বলবো। এই স্টেডিয়ামটা রেনোভেট করার জন্য কিন্তু প্রায় $38 মিলিয়ন খরচ হয়েছে। আধুনিক সব সুযোগ সুবিধা এখানে রয়েছে। থ্যাঙ্কস টু PM ফর টকিং উইথ আস। আই উড লাইক টু আস্ক ইউ অ্যাবাউট দ্য রেনোভেশনস হিয়ার। লাইক ইট লুকস আ বিউটিফুল স্টেডিয়াম। It is very beautiful. We have spent a lot of money this year in a short 6-month window to bring it up to what would be the required ICC standards. We had done a lot of work on it for 2007, but we didn't have the floodlights here for the simple reason since we won a bid to host games here, and they're quite advanced technology. They're very good. You're very close to Bangladesh Prime Minister Sheikh Hasina. Can you say something? I know her. She's a woman
of real distinction and of the highest quality. And a very progressive woman. When we meet, we talk a lot. I've been around quite a long time, you know. I've been Prime Minister for 23 years. Yes, sir. So I know her. Any message for our Honorable Prime Minister Sheikh Hasina? I want to send her love from St. Vincent and the Grenadines. But I would not be displeased to see Bangladesh in the Super 8s. Do you ever want to visit Bangladesh and see the country? I would, when I see the Prime Minister at the General Assembly in September in New York, I would tell her that the people of Bangladesh, through a sports reporter, said I must come to Bangladesh. Yes. And I shall be there. Definitely we want you in Bangladesh. দর্শক আমরা কথা বলছিলাম সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী গনজালভেসের সঙ্গে, রলফ গনজালভেস। তিনি কিন্তু বলছিলেন বাংলাদেশে তিনি যেতে চান, তার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে তার একটা ভালো সম্পর্ক, সেই কথাটাও কিন্তু আমরা জানছিলাম। একই সঙ্গে তার ক্রীড়াপ্রেমের কথাও কিন্তু জানলাম। তিনি চান বাংলাদেশ ক্রিকেট দল এই সেন্ট ভিনসেন্টে বাকি 2 ম্যাচে জয় তুলে নিয়ে পা রাখুক সুপার 8-এ। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে 10 বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে। গ্যালারি ও উইকেটে এসেছে বেশ কিছু পরিবর্তন। সেন্ট ভিনসেন্ট ঘুরে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। ক্রিকেটটা ক্যারিবিয়ানদের মতো আর কেউ উপভোগ করতে পারে না। সেন্ট ভিনসেন্টের এই আর্নসভিল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ এবং প্রথম ম্যাচেই বাংলাদেশ লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। এবং এই বিশ্বকাপ ঘিরে এই স্টেডিয়ামটা পেয়েছে নতুন রূপ। 1, 2 বা 5 না, পাক্কা 10 বছর পর আর্নসভিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবং সবশেষ ম্যাচটা 10 বছর আগে যে ম্যাচ হয়েছিল সেটাও কিন্তু খেলেছিল বাংলাদেশ দল। একটু এই স্টেডিয়ামের রেনোভেশন যে করা হচ্ছে, সংস্কার, সেটা একটু দেখাতে চাইবো। এই যে আমরা পোর্শনটা দেখছি এটা পুরোটাই নতুন করে তৈরি করা হয়েছে। 3টে সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলগুলোতে দর্শকরা খেলা দেখার সময় তারা এখানে বসতে পারবে। এই স্টেডিয়ামটা সংস্কারের পেছনে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। সমর্থকরা যারা এখানে মাঠে এসে খেলা দেখবেন তারা একটা ভিন্ন একটা ফিলিংস পাবেন, তার কারণ স্টেডিয়ামের সাথেই ক্যারিবিয়ান সি। একটু পরপর সেখানে জোয়ার বা সাগরের পানি আছড়ে এসে পড়ছে। নিশ্চিতভাবেই বলতে পারি যা এই মাঠে খেলা দেখতে আসে দর্শকদের একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স দিবে। বাংলাদেশ দলের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা হবে এই মাঠে খেলাটা, কারণ সবশেষ যে ম্যাচটি বাংলাদেশ খেলেছিল সেটা হেরে গেলেও এই মাঠে কিন্তু বাংলাদেশ দল সংশ্লিষ্ট অনেকেরই সুখস্মৃতি রয়েছে। সো আমরা নিশ্চয়ই চাইবো যে আবারও বাংলাদেশ দলের সেই সুখস্মৃতি ফিরে আসুক। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ নিশ্চিত করুক টি-20 বিশ্বকাপের সুপার 8। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট ভিনসেন্টে সাকিব আল হাসানের নেতৃত্বে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই পুরনো স্মৃতি রোমন্থন করেছেন বিসিবি পরিচালক সাজ্জাতুল আলম ববি। সেন্ট ভিনসেন্টে এই পরিচালকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ বিশ্বকাপে সুপার 8-এ খেলতে যাবে কিনা তার ফয়সালা হবে এই মাঠেই, সেন্ট ভিনসেন্টে। এই মাঠে বাংলাদেশ অতীতেও খেলেছে, আছে কিছু সুখস্মৃতি। সবশেষ যে ম্যাচটা এই মাঠে হয়েছিল আন্তর্জাতিক ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু খেলেছে বাংলাদেশ দল। তবে তারও আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দেশের বাইরে প্রথম যে সিরিজ জয় সেটাও কিন্তু হয়েছিল এই মাঠে। এবং সেই সিরিজে দলের সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক, ক্রিকেট সংগঠক যার ধ্যান জ্ঞান ক্রিকেট, কয়েক যুগ ধরে যিনি ক্রিকেটের সঙ্গে জড়িত, আহমেদ সাজ্জাদুল আলম ববি। ববি ভাই, 2009 1.5 দশক আগে ফিরে যেতে চাই, আপনি তো টিমের সঙ্গে ছিলেন, একটু যদি সেই স্মৃতিটা একটু যদি রোমন্থন করতেন। এটা একটু আসলে নস্টালজিক একটা ব্যাপার আমার জন্য, কারণ সেই সময় আমরা টেস্ট খেলছি, টেস্টে খুব একটা আমাদের সুখকর ছিল না আমাদের পারফরমেন্সগুলি, বাট এখানে এসে আমরা কিন্তু সিরিজই জিতে যাই এবং ওডিআই সিরিজও আমরা জিতি। সিরিজটা সবাই এনজয় করেছে, আমরা খুব ভালো স্মৃতি নিয়ে আবার দেশে ফিরিয়ে যাই। সাকিব একটু ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা সবাই দেখছে, বলছে, অনেকে এটাও বলছে সাকিব নাকি ফুরিয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক সো যে সাকিব ফুরিয়ে গেছে, ওর এখনও দেওয়ার অনেক কিছু আছে এবং আমি জানি, আমার বিশ্বাস যে আমাদের সেকেন্ড রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য ও ঝলসে উঠবে। টিম তো যুক্তরাষ্ট্র থেকে এখানে আসলো, আপনি দেখেছেন, টিম তো কতটা মোটিভেটেড মনে হলো, কতটা চাঙা আছে। আমরা কিন্তু ইউএসএ সিরিজ যেটা হয়েছিল ওইটার ইয়েতেই বিচার করছি। আই বিলিভ ওই টিম ওই খোলস থেকে বেরিয়ে এসছে এবং এইখানে তাদের
যে ফুল পোটেনশিয়াল যা আছে সেটা এখানে বিকশিত হবে। আমাদেরও কিন্তু প্রত্যাশা সেটাই, বাংলাদেশ শেষ দুটো ম্যাচ জিতুক এবং সুপার এইটে পা রাখুক। ডেফিনেটলি সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা এটাও জানি যখন তাকে নিয়ে সমালোচনা হয় তিনি কিন্তু ঠিকই তার জবাবটা দেন মাঠের 22 গজে। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে একেবারে নির্ভর বাংলাদেশ শিবির। নিজের ব্যাটিং এবং সাকিব আল হাসানের ফর্ম কোনো কিছু নিয়েই নাকি চিন্তিত নন অধিনায়ক শান্ত। অন্যদিকে বাংলাদেশকে কোনোভাবেই ফেভারিট মানতে রাজি নন নেদারল্যান্ডস। এখন এইসব বিষয় নিয়ে কথা বলতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সময় টিভির বিশেষ আয়োজন টাইমড আউটে। সঙ্গে আছি আমি নিয়ন মুহাইমিন, আমার সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান। সেজান ভাই, স্বাগত আপনাকে আমাদের এই প্রোগ্রামে। ধন্যবাদ। সেজান ভাই, যেভাবে আর কি শুরু করলাম, আমি যদি আমার একটা কার্ড দিয়েই শুরু করি যে বাংলাদেশের এবং নেদারল্যান্ডসের পার্থক্যটা আসলে কি। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে আছে, মুখোমুখি দেখায়ও বাংলাদেশ নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে, বিশ্বকাপের দেখায়ও বাংলাদেশ নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে। কিন্তু নেদারল্যান্ডস যখন কথা বলছে, তাদের আচার আচরণে মনে হচ্ছে বাংলাদেশকে তারা খুব একটা পাত্তা দিচ্ছে না। তাদের মূল কারণ 2023 বিশ্বকাপের ওই ম্যাচ। মানে কি মনে হয় প্রেশারটা কার উপরে থাকবে ম্যাচে? না, নিশ্চয়ই প্রেশারটা বাংলাদেশের উপরেই থাকবে, বিকজ অফ বাংলাদেশের অ্যাচিভমেন্টটা ওদের অ্যাচিভমেন্ট থেকে অনেক বেশি, এবং যে আউটকামটা বাংলাদেশের এখন দরকার সেটা আমার কাছে মনে হয় যে ওদের চেয়ে আমাদের আউটকামটা খুবই নেসেসারি, বিকজ অফ শুধুমাত্র খেলার পারপাসে না, আপনি যদি সামগ্রিক পারপাস দেখেন, ফ্যানদের এখানে দেখেন, সোশ্যাল মিডিয়ার অনেক পারপাস আছে, ইভেন র্যাঙ্কিংয়ের জন্য যদি দেখেন, তাও কিন্তু বাংলাদেশ অ্যাটলিস্ট নেদারল্যান্ড থেকে মানে জেতার জন্য চেষ্টা করবে, এবং নেদারল্যান্ড থেকে ভালো টিম সেটা কিন্তু প্রুভ করবে। দেখেন নেদারল্যান্ড কেন বাংলাদেশকে বলছে, বিকজ অফ সামগ্রিক যে পারফরমেন্সটা হচ্ছে, সেই পারফরমেন্সটা নেদারল্যান্ড অনেকটাই ডেভেলপ করেছে। তো তাই বলে এ নেই যে বাংলাদেশের চেয়ে ভালো ডেভেলপ রিসেন্ট টাইম এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সও বাংলাদেশের চেয়ে তারা মোটা দাগে যদি বলি তাদের অবস্থানটা ভালো অবস্থান। রাইট, আসলে এই উইকেটের জন্য যে আমাদের অ্যাসোসিয়েট কান্ট্রির যে দেশগুলো, প্রতিটা টিমেই কিন্তু মোটামুটি অন অ্যান্ড অফ ভালো খেলে যাচ্ছে। এই জন্যই আসলে অনেক কথার মারপ্যাচের জন্য অনেক সময় অনেক টিমকে বশীভূত করা যায়, সেই পলিসিটা আসলে তারা অ্যাপ্লাই করতে চেয়েছে। বাট যদি ন্যাচারালি দেখা যায়, সারা ওয়ার্ল্ডই জানে যে বাংলাদেশ টিম ফার বেটার দেন নেদারল্যান্ডস। না হয় মাইন্ড গেম খেলার চেষ্টা করছে বাংলাদেশ। শান্ত কার সঙ্গে মাইন্ড গেম খেলছে? শান্ত বলছে তার ব্যাটিং নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন, সাকিব আল হাসানের ফর্ম নিয়ে তিনি চিন্তিত নন। কিন্তু আমরা যদি বলি বাংলাদেশ এখন পর্যন্ত যে ম্যাচ দুটো খেলেছে, শান্ত অন অ্যান্ড অফ একেবারেই রান পাননি। মানে যে রানটুকু পেয়েছেন সেই রানটা আসলে বাংলাদেশের জন্য কতটা লাভ হয়েছে সেটা নিয়ে এখন প্রশ্ন করা যায়। সাকিব আল হাসান 2 ম্যাচে মাত্র 4 ওভার বোলিং করেছেন। একটা টি20 ম্যাচে সাকিব 1 ওভার বোলিং করেছেন, দল 20 ওভার বোলিং করেছে। এটা সাকিবের পুরো ক্যারিয়ারে কখনো হয়নি। তারপরেও দল বলছে আমরা এটা নিয়ে টেনশন করছি না। বিকজ অফ ক্লাস ইজ পারমানেন্ট, পারফরমেন্স ইজ টেম্পোরারি, এটা আমরা সবাই জানি। সাকিবের এখানে এত বছর পরে এসে প্রুভ করার কিছুই নেই। সো সাকিব আল হাসান হি নোজ হাউ টু ডেভেলপ হিমসেলফ, খোলস থেকে কীভাবে উঠে আসতে হয়। 2-1 ম্যাচ আমাদের সাকিব আল হাসান যখন পারফর্ম করেনি, কিছুটা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখে অনেকটা মনে করেছি যে অ্যাটলিস্ট ওয়ারিড হয়েছি যে বাংলাদেশ টিমে সাকিব আল হাসান কি ফুল এফোর্টটা দিচ্ছে কিনা। আমার কাছে মনে হয় সাকিব আল হাসান ইজ এ ফুললি এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার। কোন সময় কোন কাজটা করতে হয় সেটা কিন্তু খুব ভালো করেই জানেন। ইভেন নেদারল্যান্ডসের ক্যাপ্টেনও কিন্তু পিন পয়েন্ট করেছে সাকিব আল হাসান ওই টিমে রয়েছে। সো সাকিব আল হাসান যদি কোনো টিমে থাকে, তার এগেনস্টে কিন্তু অনেকভাবে মনস্তাত্ত্বিক চাপও থাকে, তার এগেনস্টে প্ল্যান করতে হয়। সো আমার কাছে মনে হয় 2-3টা ম্যাচের উপর ডিপেন্ড করে সাকিব আল হাসানের মানে এভ্যালুয়েশনটা করা আমাদের সাজে না। সো আমার কাছে মনে হয় সে তার যে রোলটা রয়েছে ব্যাটিং এবং বোলিং, সাথে যে রোলটা এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, সেই 3টা রোল সে কতটুকু পর্যন্ত ফুলফিল করছে। যদি আমি ব্যাটিং বোলিং ধরি, যে সে এখন সেই জিনিসটা পারফর্ম করতে পারছে না বা হচ্ছে না, বাট এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু টিম জেতাচ্ছে। আপনি দেখেন সাউথ আফ্রিকার সাথে যে প্ল্যানিংটা, শান্ত ভালো ক্যাপ্টেন্সি করেছে, বাট
সাকিব আল হাসান আমরার নিচে অবশ্যই, কিন্তু অবশ্যই তার ইনফরমেশনেই কিন্তু পুরো মাঠটাই চলে এখন হ্যাঁ, পর্যন্ত। অবশ্যই। রিয়াদ এবং সাকিব আল হাসান যে এই দুজন কিন্তু ইনফরমেশন সম্পূর্ণভাবে শান্তকে দিচ্ছে, সেইটার একটা এক্সিকিউশন প্ল্যান চলছে হলো বাংলাদেশ টিমে। সো সাকিব আল হাসান শুধুমাত্র ব্যাটে বলে দেখলেই হবে না, আনুষঙ্গিক অনেক কিছুই রয়েছে যেটা আসলে সাকিব আল হাসান এই টিমে রয়েছে। অ্যাগেন্স্ট টিমের ওরা মনস্তাত্ত্বিকভাবে অনেকটাই দুর্বল থাকবে, ওর অ্যাগেনস্টের প্ল্যানটা কী হবে। এবং সাকিব আল হাসান এমন একটা ফ্ল্যাকচুয়েট প্লেয়ার যে কোনো সময় যে কোনো জিনিস করে ফেলতে পারবে, সেটা প্রুফ করে আসছে, সো এক্সপিরিয়েন্স। সো 2-3টা ম্যাচ দেখে আসলে সাকিব আল হাসান নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। যেই কথাটা হচ্ছে যে শান্ত একটু ফেড একটা পারফরমেন্স করছে, অফ ফর্মে যাচ্ছে, বাট যখন শান্তকে আমরা ক্যাপ্টেন্সি দিয়েছি, হি ওয়াজ দ্য বেস্ট ব্যাটসম্যান অবশ্যই। এই জন্যই কিন্তু আমরা 3টা ফর্মেটেই কিন্তু ওদের হয়েছে। সো এই সময় এসে কিন্তু শান্তর ফর্ম নিয়ে ওটার বলার কোনো সুযোগ নেই। শান্ত 2টা রোল, একটা হলো রান করা এবং আরেকটা হলো ক্যাপ্টেন্সি করা। সো রান করায় মোটামুটি একদম তলানিতে নেই, বাট টিম তো জিতছে, হ্যাঁ, ক্যাপ্টেন্সি তো করছে। সো আমার কাছে মনে হয় যে ওয়ান সাইডে দেখে একটা প্লেয়ারকে জাজ করে ওর এগেনস্টে আসলে কমপ্লেন করাটা আমার কাছে মনে হয় একটু আমরা যারা প্লেয়াররা রয়েছে তারা একটু ক্ষতিগ্রস্তই করছি, বাট টিম তো ভালো করছে, দ্যাটস দ্য ওভারঅল পারফরমেন্স। এবং তার পিছে কিন্তু সাকিবও বলেন এবং শান্ত বলেন দুজনে অনেক বড় অবদান আছে। আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে কালকে বাংলাদেশ কোন স্কোয়াডটা খেলাবে সেটা নিয়ে যদি একটু কথা বলি, মোটামুটি একই স্কোয়াড থাকবে, শুধুমাত্র চেঞ্জ তানভীর ইসলাম, যেটা এখন পর্যন্ত গতকালকের অনুশীলন এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমাদের রিপোর্টার আমাদেরকে ওখান থেকে জানিয়েছেন, এবং আমরাও বুঝতে পারছি যেহেতু এই পিচটা নিয়ে একটা বিশাল আলোচনা ছিল এবং বাংলাদেশ থেকে যাওয়ার সময় বলেছে হয়েছিল তানভীর ইসলামকে ক্যারি করা হচ্ছে মূলত ওয়েস্ট ইন্ডিজের পিচের কথা এবং কন্ডিশনের কথা ভেবে। আগামীকাল হয়তোবা দুঃখিত আজকে রাতেই হয়তোবা জাকের আলী অনিক তাকে ড্রপ করে তানভীরকে এখানে খেলানো হবে, একজন এক্সট্রা স্পিনার। কেমন মনে হচ্ছে, মানে টিমটা যদি দেখেন, কেন বলছি পেসার আমরা শরীফুল আমাদের বেস্ট পেসারকে খেলাতে পারছি না, অন্যদিকে আমাদের ব্যাটসম্যানরা ফর্মে নাই, তাই আমরা ব্যাটসম্যান কাকে বাদ দেবো সেটাও ভাবতে পারছি না। মানে টিমটা কেমন মনে হয়? না, আসলে সবচেয়ে বড় জিনিস হলো কি, কোচিং স্টাফ কিন্তু জানবে যে কোন টিমটা খেলবে, বাট আমরা যেটা প্রেডিক্ট করতে পারি, যেমন আমেরিকার যে উইকেটটা, সেই উইকেটটা পেস বোলার ডোমিনেট করবে, এটা আমরা জেনে গেছি। এবং আমি বলবো যে এতগুলো ওয়ার্ল্ড কাপের মধ্যে দ্য ওয়ার্স্ট উইকেটে আমরা খেলছি এবারও ওয়ার্ল্ড কাপ। যদিও কোনো আইসিসি ওখান থেকে কোনো কিছুই প্রতিবাদ হচ্ছে না, বাংলাদেশে যদি এই ওয়ার্ল্ড কাপটা হতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত, ঠিক আছে, ওটাও আমরা পরে রাখি। বাট এখন যে উইকেটটা, সেই উইকেটটা নিশ্চয়ই কিছুটা হলো স্পিন ফ্রেন্ডলি হবে। আমি গেস করি উইকেটটা যথেষ্ট প্যারাডাইজ থাকবে, ইভেন বাউন্স থাকবে। এখন যেই জিনিসটা আমরা লাস্ট ম্যাচটা খেলেছি জাকির আলী অনেকের রোলটা কী ছিল? রোলটা ছিল উইকেট কিপিং করবে এবং সাথে ব্যাটিং করবে। সো উইকেট কিপিং তেমন করতে হয়নি, সে ব্যাটিংটাই করেছে। এখন আমি যদি তানভীরকে ইনক্লুশন করব না শেখ মেহেদিকে ইনক্লুশন করবো, দ্যাটস দ্য বিগ ইস্যু। তানভীর ইজ এ লেফট আর্ম স্পিনার, সেখানে কিন্তু সাকিব আল হাসান আছে, দুজন লেফট আর্ম স্পিনার বোলিং করবে এবং নেদারল্যান্ডে ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু ডানহাতি ব্যাটসম্যান। সো তানভীর এদিকটা একটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাবে। অন্যদিকে শেখ মেহেদি কিন্তু নতুন বলের একটা বলার, এবং এই উইকেটে শেখ মেহেদি ভেরি এফেক্টিভ, সেখানে সাথে তার ব্যাটিংটাও রয়েছে। যদিও সে খুব ফ্লুয়েন্ট ব্যাটিং করতে পারছে না, বা তার সাথে রানটাও তেমন যোগ হচ্ছে না, তারপরও আমরা একটা কাউন্ট করি যে সে একটা ব্যাটসম্যান। সো জাকির আলীর যদি আমি রিপ্লেস করতে চাই ব্যাটসম্যান, তাহলে অটোমেটিক কিন্তু শেখ মেহেদি আসলেও আসতে পারে। বাট এখানে উইকেটটা আসলে ইম্পর্টেন্ট, কতটুকু পর্যন্ত এফেক্টিভ হবে তানভীর, সেটা কিন্তু ক্লোজলি কোচিং স্টাফরাই বুঝছে। এবং প্ল্যান কি হবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ প্ল্যানের সাথে কিন্তু এক্সিকিউশনটাও করতে হবে। সো প্ল্যানটা করতে হলে এখানে কি তানভীর ইসলাম সুইটেবল হবে নাকি শেখ মেহেদি সুইটেবল হবে,
দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ভাই আমরা নেদারল্যান্ডসের কার্ডটা দেখবো। নেদারল্যান্ডসের কালকের একাদশ, নেদারল্যান্ডসে ইনজুরি নিয়ে কিছু সমস্যা ছিল, কিন্তু তারপরও নেদারল্যান্ডস টিম ম্যানেজমেন্ট থেকে যে তথ্য এখন পর্যন্ত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছি, নেদারল্যান্ডস একেবারে আর কি আনচেঞ্জড একটা একাদশী খেলাবে। টিম প্রিঙ্গেল এখন পর্যন্ত নেদারল্যান্ডসের এই টিমটাতে সবচেয়ে বেশি ভয়াবহ যাকে ধরা হচ্ছে অপোনেন্ট হিসেবে। বাকি সবার সঙ্গে আসলে বাংলাদেশ আমরা পরিচিত, আমরা বাসডি লিড, বিক্রমজিৎ সিং, ম্যাক্সো ডাউড আমাদের বিপিএল এসে খেলে গেছেন, আমরা জানি তারা অন অ্যান্ড অফ কিরকম ক্রিকেটটা খেলেন। প্রিঙ্গেলকে নিয়ে কি একটু আলাদা করে ভয় কাজ করবে কিনা, কারণ স্পিন কাজ করছে? নিশ্চয়ই, আসলে স্পিন তো কাজ করছে। এই পুরো টিমের মধ্যে একটাই লেফট আর্ম স্পিনার, সেটা হলো প্রিঙ্গেল। এবং সবচেয়ে বড় যে আমাদের আশার বাণী সেটা হলো আমাদের টপ অর্ডারে বোধহয় 3টাই লেফট আর্ম ব্যাটসম্যান রয়েছে। সো টিম প্রিঙ্গেলকে ধরলে 4জন, সাকিবকে ধরলে 4জন। সো টিম প্রিঙ্গেলকে ফেস করার জন্য মানে ওদের নিশ্চয়ই ইন দ্য স্পিন খেলতে পারবে। সো আমার কাছে মনে হয় খুব একটা কঠিন হবে না। তারপরও উইকেটটা আসলে একদমই নতুন, সেই উইকেটে আসলে কতটুকু পর্যন্ত স্পিন হচ্ছে, কতটুকু পর্যন্ত বল ক্যারি করছে, এটা কি ট্রু উইকেট কিনা, ইভেন বাউন্স কিনা, সব কিছু আসলে সব যদি ঠিকঠাক থাকে তাহলে টিম প্রিঙ্গেলকে হ্যান্ডেল করার মতো খুব একটা কঠিন আমাদের ব্যাটসম্যানদের মনে হয় না, বিকজ অনেক বড় বড় লেফট আর্ম স্পিনার খেলে আসছে। যদিও টিম প্রিঙ্গেল ফার্স্ট ম্যাচে ওপেনিং বোলিং করেছে, অনেক বল স্কিট করতে দেখেছি, বল আনইভেন বাউন্সও হতে দেখেছি, তখন কিন্তু ভালো একটা জায়গায় চলে গেছে। সো আমার কাছে মনে হয় পুরো টিমের মধ্যে টিম প্রিঙ্গেল এবং বাসডি লিড এই দুজনকে কিন্তু আমার মনে হয় পিন পয়েন্ট করবে, তাদের উপর আসলে বেস করে আসলে প্ল্যানটা সাজানো হতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আমি শেষবারের মতো আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বাংলাদেশের এই দলটাতে, এই মাঠটাতে খেলবার অভিজ্ঞতা দুজনের, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। সাকিব আল হাসান কবে খেলেছেন আমি শিওর সাকিব আল হাসান নিজেও ভুলে গেছেন, ক্যারিয়ারের একদম শুরুর দিকে। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ 10 বছর আগে এই মাঠে যে ইন্টারন্যাশনাল ম্যাচটা হয়েছিল সেখানে খেলেছিলেন, আপনি ওই মাঠটায় খেলেছেন, অভিজ্ঞতা কি বলে, কেমন হতে পারে মাঠের আচরণ? ভেরি ডিফিকাল্ট। তারপরে আমি বলবো যে কিউরেটর কোনো সময় এটা চান্স নেবে না, দিস ইজ দ্য আইসিসি ইভেন্ট। সো এখানে ওরা নিউট্রাল একটা উইকেট বানানোর ট্রাই করবে, এবং অনেক বছরের পরে যখন উইকেটটা রেডি হয় তখন যতই আসলে নিউট্রাল উইকেট বানানোর চেষ্টা করে সেখানে একটু মানে পেস ফ্রেন্ডলি হওয়ার চান্স থাকে, বিকজ অফ নিউ উইকেটে পেস বোলারদের একটা আধিপত্য থাকবে। তারপরও দ্য ওয়েদার কন্ডিশন অনেকটাই ফেভার করে স্পিনারদের জন্য। সো আমার কাছে মনে হয় যে এই উইকেটে দুইটাই একটা মিশ্র একটা আচরণ আমরা দেখতে পারি। ভাইটাল রোল প্লে করতে পারে কিনা? নিশ্চয়ই, এখানে বাতাস একটা জিনিস রয়েছে, আরেকটা জিনিস রয়েছে বাতাসের ঘনত্ব। সো বাতাসের ঘনত্ব যখন কমে যায় তখন বল কিন্তু উপরে মুভ করে, তখন কিন্তু ক্যাচিংয়ে অনেকটা প্রবলেম হয়, এবং এই জিনিসটাই কিন্তু অনেক টিমদের আসলে ইউজ টু হতে হয়। সো আমরা কিন্তু এখানে এসে প্র্যাকটিস করার সুযোগ পাইনি বিকজ অফ ফ্লাইট। হ্যাঁ, সো এইখানটা একটু অ্যাডজাস্ট করতে হলে সময় নেওয়া দরকার ছিল, সেটা যেহেতু পাইনি। তারপরেও আমি বলবো যে এইসব এনভায়রনমেন্টে খেলে অভ্যস্ত বাংলাদেশ, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং ইজ দ্য নিউ উইকেট, সেইখানটাও একটু মাথায় রাখতে হবে প্ল্যানিং করার সময়। সেন ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে আশা করব সব কিছু মিলিয়ে মানে বাংলাদেশ যেভাবে আসলে এগোচ্ছিল, একটা ধাক্কা হয়তো বা দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেয়েছে, কিন্তু তারপর আমরা চাইবো যে এই ম্যাচটা থেকে তারা ঘুরে দাঁড়াবে। উইকেট, বাতাস সব কিছুই আসলে দিন শেষে যতই প্রতিপক্ষের মতো আচরণ করুক না কেন, সেসবকে আসলে উতরে যে বাংলাদেশ সুপার 8-এর দিকে এগিয়ে যাবে সেটাই এখন আশা। সমর্থকরা আসলে সেই আশাই অপেক্ষা করছেন, দেখা যাক আসলে রাতে কি হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, দেখছিলেন বিশেষ টাইমড আউট। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।